যে আওয়ামী লীগ সামনে আরও বেশি প্রাসঙ্গিক হবে। আর আরেকটি আমি জানাই রাখতে চাই আলোচনা যাওয়ার আগে, আমরা সম্প্রতি যেসব মিছিল দেখছি তার পাশাপাশি আমরা দেখছি কয়েকটি জায়গায় সংঘাতের ঘটনাও ঘটেছে এবং সম্প্রতি দেখলাম যে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। আপনার কাছে কি মনে হচ্ছে সামনের অবস্থানটি? না, আপনি বললামই সেটা, আপনাদের পরিস্থিতি খারাপ হচ্ছে, যেখানে আপনি সবই তো বলে দিলাম, নিষিদ্ধকরণ, অথচ তারা আসতেছে, পুলিশ ভিতরে দ্বন্দ্ব হইতেছে কোন থানায় কী করবে, এই যে সব কিছু মিললে কিন্তু সিচুয়েশনটা তাদের পক্ষে যায়। আর পাশাপাশি যদি আপনি এইটা বলেন, সংঘাতে জড়ানোর আশঙ্কা দেখছেন কি সামনে? কিসের সংঘাত? মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আজকে ডিম নিক্ষেপ করা হয়েছে। রাজনৈতিক সংঘাত বলতে আমরা যে কতগুলো সিচুয়েশন দেখতেছি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, দুইটা ব্যাপার আপনাকে এখানে মিলাইতে হবে। ধরেন এই সরকার ভালো সিদ্ধান্ত করলে নিচ্ছে, আমি সেটা পরে আসছি, আমি জানি না কতক্ষণ সময় আছে। এই সরকার যত সিদ্ধান্ত নিছে এখন পর্যন্ত, তার মন্ত্রিপরিষদ বানাইছে, মন্ত্রিপরিষদই থাকবো আমি, সেখানে খলিলুর রহমান সাহেবের যে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু আমি সময়ের ব্যবধানে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী একটা ভালো সিদ্ধান্ত নিছেন এই খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। কারণ খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী মানে আমরা বলি আমেরিকার পরীক্ষিত বন্ধু। সেই আমেরিকার পরীক্ষিত বন্ধু হলে ইউনূস সাহেবের সাথে তার একটা সুন্দর সম্পর্ক আছে। তারেক রহমান সাহেব, আমি আবারও বলছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই ইউনূস সাহেব আছেন বলে তারেক রহমান সাহেব, খলিল সাহেব, ইউনূস সাহেব তিনজনের যদি সমন্বয় করেন, তাইলে আপনি যেভাবে ওই ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করাইতে পারবেন, দেয়ার ইজ নো সেকেন্ড অপশন। কারণ আমরা ইউনূস সাহেবকে দেখছি দুবাই থেকে 75 না 70 জন লোককে রিলিজ করাইছিল দ্রুত সময়ের মধ্যে, যেটা ওই তাদের আইনে কাভার করে নাই। মুক্তি দিয়ে বলছে অপশন, তোমরা দেশেও যেতে পারো, এখানেও কাজ করতে পারো। ভাই, এটাকে মানতে হবে। ইউনূস সাহেব হলে পৃথিবীর মধ্যে নাম্বার 1 লবিস্ট। অনেক রাষ্ট্রপতিরা তাকে ব্যবহার করে, তুমি আমার এটা করে দাও, নেগোশিয়েট করে দাও। সারা পৃথিবীতে সে নন্দিত, আমরা তাকে নিন্দা করি। এখানে আপনি নিন্দা করতে পারেন, সমালোচনা করতে পারেন, নিন্দা করলেই তো হবে না, লেভেলটা দেখতে হবে। আমি ইউনূস সাহেবের সারাদিন গালি দিলে কি হবে? আমি বঙ্গবন্ধুর সারাদিন গালি দিলে কি হবে? আমি জিয়াউর রহমান সাহেবের সারাদিন গালি দিলে কি হবে? তাদের সাথে আমার দূরত্ব হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মতো। তাদের যে অবস্থান, তার যে ওজন, সুতরাং কথা বলার সময় চিন্তা করে বলতে, কেন কথাগুলো বলতেছি, এই এক্সটার্নাল প্রবলেম সলভ করার জন্য আজকে তাকে দরকার। খলিল সাহেব আছে বলে, এবং এটা রাইট ডিসিশন ওনার। আজকে খলিল সাহেবের ফুল স্টপ দেন, ইন্টারপোলের অ্যাকশন বন্ধ হয়ে যাবে, বিকজ হিল নট ওয়ার্ক। দুই, রাজনৈতিক পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি দরকার ইন্টারন্যাশনালি, বাংলাদেশের 3টা দেশে খেলা চলতেছে সুপারভাবে, চায়না, আমেরিকা, ভারত, এবং সেটা ম্যাচিউর্ড। এই যখন ম্যাচিউর্ড হইল, তখন হাসিনা সামাল দিতে পারে নাই বলে চলে যেতে হয়েছে। ঠিক সেই জায়গাটা এসে কিন্তু আবার তারেক রহমান সাহেব বসছেন। ওইটা কিন্তু টলমল অবস্থা, আগুন চলছে, আগুন। আপনি তুষের উপরে এসে দাঁড়াইছেন, ভিতরে কিন্তু আগুন। ঠিক এই যে 3টা দেশের সাথে ব্যালেন্স করাটা কি চারটিখানি কথা না। শেখ হাসিনা ফেল করছে, ফেল করার কারণে গেছে, সেখানে আজকে তারেক রহমান সাহেব বসছে, তাকে সবাই কোঅপারেট করা দরকার। ঠিক সেই সময় যখন আপনার দিল্লির ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু পজিটিভ অর্থ বহন করেন, আপনি যেভাবেই নেন, কারণ এমনি তার সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন চলছে। সেটাকে আপনি আরও ত্বরান্বিত করলাম। কেন করলাম? আপনি এটা কথার পিঠে কথা আসতেছে। এই যে আমাদের জাহিদ সাহেব ওখানে গেলেন, উনি বারবার বলছেন আমি সরকারের প্রতিনিধি হিসেবে গেছি। সরকারের প্রতিনিধির প্রমাণটাই হলো আপনার লাল পাসপোর্ট। আপনি মুখে বললে তো হবে না। নোবডি নোজ ইউ। আমি কি পৃথিবীর সব রাষ্ট্রপতিকে চিনি? পৃথিবীর সবাইকে চিনি। তার ক্রেডিবিলিটি তো তার ডকুমেন্ট। তা আপনি সরকারের প্রতিনিধি কাছে আপনি লাল পাসপোর্ট নেবেন না কেন? তার রিপ্লাই আবার দিছেন, নিচ্ছি নেব করে নেওয়া হয় নাই। মানে এটা কি? নিচ্ছি নেব করে নেওয়া হয় নাই, এটা রাষ্ট্র তো। ফাইনালি যত বিতর্কই হোক, তাকে কিন্তু অ্যালাউ করছে, আপনি যান। তখন আপনি গেলেন না। কেন গেলেন না? আপনি প্রতিবাদ হিসেবে, এই প্রতিবাদ দেখাইতে আপনি 2.5 ঘন্টা ওয়েট করলেন কেন? আপনি তখনই প্রতিবাদ দেখেন, নো আমি যাবই না, ডিটারমাইন্ড। আপনার সাথে অ্যাম্বাসাডার ছিল আমাদের, কন্টিনিউ আপনি করছেন। 3 নম্বর, আপনার প্রায়োরিটি কোনটা ছিল বেশি? রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা নাকি রাগ করে চলে আসা? আপনার কথাই ধরি আমি, রাষ্ট্রকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, আপনার যাওয়া ছিল ফরজ। আইসে তারপরে বলেন আমাকে এই অপমান করছে। আপনি যাননি, আপনি বারবার বলছেন সরকারকে প্রতিনিধিত্ব, আপনি সরকারকে অপমান করছেন। 2 নম্বর, আপনার কাছে প্রায়োরিটি ছিল কোনটা? ওই সেমিনার নাকি ফিরে আসা? আর সেমিনার যদি আপনার কাছে প্রায়োরিটি হয়, তাহলে তো আপনার ঢোকা উচিত ছিল।
আর চলেই যদি আসবেন আপনার সাথের লোকরা রেখে আসছেন কেন? আপনি তো দ্যাট ডেলিগেট ওয়াজ হেডেড বাই ইউ। আপনি যখন যাচ্ছেন না, আপনি তাদেরকে রেখে আসছেন কেন? সেই কারণে আমি বলছি, এখন আসেন, এটার জেটটা কোথায় যাবে আলটিমেটলি? রাষ্ট্রের সাথে। এটার জেটটা বহন করবে কে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। একজন সাদাসিধা সহজ সরল মানুষ এটা বহন করবেন। এটা তাহলে গেল এক্সটার্নাল সাইড। আসেন ইন্টারনাল। আপনি যদি বলেন আদ্দিন হাসপাতালে একটা লাইসেন্স বাতিল করে দিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন। সংবিধান আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে, সেখানে আপনি অপরাধীর বিচার হবে। হাসপাতালের লাইসেন্স বাতিল কেন? মেডিকেল কলেজের ল্যাব, যেটা ভাই বলল অফ দ্য রেকর্ড, মেডিকেল কলেজ যারা পড়ে তাদের ল্যাবরেটরি হলো হাসপাতাল। সেই প্রশ্নটা আসছে যে তাহলে মেডিকেল কলেজ তাহলে কিভাবে চালু সেটাই থাকবে? তো বলছি, আপনি তাহলে কি সার্টিফিকেট সর্বস্ব ডাক্তার বাইর করবেন? 2 নম্বর হইল, ওখানে যারা নেগলিজেন্সি যদি থাকে, মানে ভুল চিকিৎসা যদি থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সবটার বিচার হবে। জি। আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন কীরকম? প্লেন ক্র্যাশ করছে, ওই রুটের প্লেন সব বাতিল করে দিব, ওই প্লেন চলতে পারবে না। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই লাইনে বাস চলতে পারবে না। আপনার থিওরিটা তো এরকম। আপনি ঘটনার জন্য অ্যাকশন দেখাবেন। স্বাস্থ্যমন্ত্রী দেখাইছে মনে হয় যে রিয়াকশন দেখাইছে। এটাকে অ্যাকশন বলে না, রিয়াকশন বলে। তা নাহলে আপনি যারা জড়িত ছিল তাদেরই পানিশমেন্ট হওয়ার জরুরি, কিন্তু বাকি সবাই সাফারার। জি। আরে সেখানে সিসিইউতে লোক ছিল, আইসিইউতে লোক ছিল, তারপর 250 টাকায় ডায়ালিসিস হয়, 380 টাকায় সারা দেশ শহর থেকে গাড়িতে রুগী বহন করে। আপনি এগুলো ডিপ্রাইভ করছেন ওই 6 জনের নামে। আপনারও তো অ্যাকশন হওয়া উচিত আপনার বিরুদ্ধে। আমি আবারও বলছি, আপনি সংবিধান বলছে চিকিৎসা নিশ্চিত করা, সেখানে আপনি একটা হাসপাতাল বন্ধ করে দিচ্ছেন যেখানে গরিব, নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে ওই লেভেলের লোকগুলো, তার সংখ্যা বাংলাদেশে 70%, তাদের চিকিৎসা বঞ্চিত করলেন। আমি আবারও বলছি, আপনার হাসপাতাল বন্ধের কোনো আইনি অধিকারই নেই, আপনি বিচার করবেন। তো এটার খেসারত কে দিবে? প্রধানমন্ত্রী। আসেনই পরে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা নয়, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। তারপরে জাকাতের চেয়ে চাঁদা ভালো, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। তারপরে নামকরণ যে লড়াই, যেখানে প্রধানমন্ত্রী তার পিতার নাম ফেরত আনতেছেন না, সেখানে আমার নামে আমি অনেক কিছু করে ফেলতেছি, এটার খেসারত দিবেন প্রধানমন্ত্রী। কেন বলছি? নৌকা দেখছেন তো, নৌকা চলে যে, নৌকার পানি যেদিক দিয়ে উঠুক জমে কোথায়? তলায়। তাহলে আপনারা যে যা কারবার করছেন সব যন্ত্র থেকে তলা বলতে প্রধানমন্ত্রীর শোল্ডারে। তাহলে ইন্টারনাল প্রবলেম করছেন, দিল্লি কাণ্ড ধরলে আপনি এক্সটার্নাল প্রবলেম করছেন। 3টা রাষ্ট্র নিয়ে আমরা জিও পলিটিক্সে কিন্তু আগুনের মধ্যে আছি। তার ভিতরে আপনি যেখানে শীতল না কইরা আপনি উত্তপ্ত করতেছেন, বাহবা নিতেছেন, আবার আইসে বলতেছেন যদি সঠিক প্রক্রিয়া আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাব, ইনভাইটেশন দিলে যাব, আমার এনগেজমেন্টের দরকার আছে। আরে ভাই, আপনি এইগুলা বুঝেন না, এতকাল এত কিছু করছেন, এটা বোঝেন না। সেটাই বললাম যে নৌকার পানি তলায় গিয়ে জমে। সুতরাং আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ ওয়েতে প্রবলেমে আছি। তারপরে বলবো, ফরেন মিনিস্টার রাইট পারসন চুজ করছেন, এখনও এই সরকারের স্টেবিলিটিটা আছে এবং খলিল সাহেব যতক্ষণ থাকবেন চেষ্টা করবেন। আর কেউ স্টেবল করার জন্য আমি কাউকে উপযুক্ত দেখি না এখন পর্যন্ত। সুতরাং এটা সরকারকে, মানে প্রধানমন্ত্রীকে ভীষণভাবে ভাবতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে, যে যেমন ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই যদি ভাবেন তাহলে প্রত্যেকটা ঘটনার সাথে কি হয়, রাজনীতি কোন দিকে গড়ায়, আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে 5টা বছর যেতে হবে, মাত্র 4 মাস। তো পুনরাবৃত্তি আমরা বারবার দেখি বিভিন্ন ঘটনার, সেই পুনরাবৃত্তিটা আসলে কিভাবে রোধ করা সম্ভব? পুনরাবৃত্তির রোধ হবে না তো, কারণ আপনি যদি কমিটমেন্ট ফেল করেন, যিনি ধর্ষণ করেন তাকে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেন, বলছিলাম আপনাকে, জানি না তো, যিনি ধর্ষণ করলে মৃত্যুদণ্ড সে জানে না? সে তো জানে, তারপরেও কেন করে? স্বাভাবিক না। আবার যদি বলা হয় প্রকাশ্যে গুলি করা হবে, সরকারের পক্ষ থেকে পবিত্র দায়িত্ব মনে করে যিনি গুলি মারেন সেও সুস্থ না। আপনাকে 20 লাখ টাকা বেতন দিলে আপনি হত্যা করতে পারবেন না ওইভাবে। তার মানে কি, এরা আইন জানার পরও ধর্ষণ করে, আর উনি হত্যা, কেউ স্বাভাবিক না। এইবার আসেন, রাজনীতিবিদরা বুঝেন না, তারা তো আইন বানান, তারা জানেন না আইন না মানলে কি হয়। শেখ হাসিনা যে আইন মানে নাই, গণতন্ত্র মানে নাই, সংবিধান মানে নাই, ব্যাংক তসরুপ করছে মানে নাই, সবের শেল্টার দিছে, পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এগুলো সব বেআইনি করলে কি হয় সেটা জানে না, রাজনীতিবিদরা জানে না। তো তারা যে জনগণের প্রতিশ্রুতি দিয়ে আইসা গণভোট মানে না, জুলাই সনদ মানে না, সেটার খেসারত কি?
আর ও ধর্ষণ করছে, সেও আইনের ব্যত্যয় ঘটাইছে, আপনিও আইনের ব্যত্যয় ঘটাইছেন। আপনি যদি নিজে আইন না মানেন, আপনার আইন তো কেউ মানবে না।